সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। ভারতে অবস্থানকারী পলাতক শেখ হাসিনা বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে এসব বক্তব্য প্রচারের ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মনে। অস্থিতিশীলতার ক্ষেত্র তৈরি করছে দেশে। বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেছেন, শেখ হাসিনার এই সমালোচনা করার বিষয়ে ভারত সরকারের সমর্থন নেই। এদিকে ভারতীয় প্রচার মাধ্যমগুলো নিয়মিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদ্বেষমূলক সংবাদ চালিয়ে যাচ্ছে। ভারত সরকারের ভূমিকা কি হবে এই বিষয়ে? বাংলাদেশেরও কি উদ্যোগ নেওয়া উচিত কিনা এসব বক্তব্য বন্ধ করার বিষয়ে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ভারতের নতুন সুর। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান, বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আমরা আলোচনায় আসতে চাই। প্রথমেই শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আপনার কাছে জানতে চাই যে ভারতের পররাষ্ট্র সচিব তাদের সংসদীয় স্থায়ী কমিটির যে সভা, সেখানে বলেছেন যে শেখ হাসিনা আসলে প্রাইভেট কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে এরকম বক্তব্য দিচ্ছিল এবং ভারত সরকার তাকে সমর্থন করে না। আপনার কি মনে হয় যে রাষ্ট্রীয় মদত ছাড়া এভাবে যুক্তরাষ্ট্রে বক্তব্য দেওয়া এটা সম্ভব কিনা? যেহেতু রাষ্ট্রীয় যেই কর্মপরিধি বা রাষ্ট্রীয় একটি বাহিনীর আওতাধীনই আছেন বা তার মদদেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। না, এটা নিয়ে তো আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এটা বলেছেন, স্পষ্ট বিক্রম মিশ্রিকে বলেছেন যে উনি ওইখানে বসে কথা বলছেন, বাইরের সাথে ওনার পার্টির অফিসিয়ালদের সাথে কথা বলছেন, সাপোর্টারদের সাথে কথা বলছেন, এবং সেটা আমাদের এখানে ইটস ক্রিয়েটিং প্রবলেমস ফর আস। ঠিক না? এটা উনি তো একজন শেখ হাসিনা তো সবচেয়ে বড় কথা, উনি হচ্ছেন একটা ম্যাস মার্ডারার। হ্যাঁ, উনি একটা ভয়ানক রকমের একজন খুনি। তার হাত দিয়ে আপনার হাজার হাজার লোক এক্সট্রা জুডিশিয়ালি মার্ডার হয়েছে। এই জুলাই আগস্টে 1500-র বেশি মানুষকে উনি খুন করেছেন। তারপরে আপনার গুম হয়েছে 3,500 মতো লোক। বিএনপি, উনি বিএনপিতে আছেন, আপনি জানেন বিএনপি বলেছে তাদের 50 লক্ষ লোকের এগেনস্টে ভুয়া কেস দেওয়া হয়েছে, ফেক কেস। তারপরে তো অনেকগুলো হত্যাকাণ্ড তো ছিলই, হেফাজত বলেন বা মৌলানা সাঈদীর ভার্ডিকের পরে যে ভয়াবহ হত্যাকাণ্ড, সেগুলো তো ছিলই। তো এই জায়গায় বসে একজন ম্যাস মার্ডারকে আপনি যদি একটা মেগাফোন দিয়ে সে যদি ওইখান থেকে এটা বলে, তাহলে আপনার প্রতিবেশী সুলভ হলো কিনা, সেই বিষয়ে এই জন্য আমাদের চিফ অ্যাডভাইজার যখন বিক্রম মিশ্রি তার সাথে দেখা করতে আসলেন, সরাসরি এই প্রসঙ্গটা উনি বলেছেন। চিফ অ্যাডভাইজারকে আরো কোনো কনসার্ন জানিয়েছিলেন বাংলাদেশের পক্ষ থেকে সেখানে অবস্থান করার কারণে? অবশ্যই এগুলোতে নিয়ে তো আমরা এর আগেও বলেছি আমাদের তরফ থেকে। আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে তো ভালো সম্পর্ক চাই, এটা আমরা বলেছি। আমাদের একটা সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক। আমি যেহেতু ওদের সাথে আমাদের একটা আমাদের চার ভাগের 3 দিকেই ওরা ঘিরে আছে আমাদেরকে। ওর সাথে আমার হিস্টোরিক্যাল, লিঙ্গুইস্টিক, কালচারাল অনেক যোগাযোগ আছে। তো সেই জায়গায় আমরা ভালোই চাই। কিন্তু শেখ হাসিনার ওইখানে অবস্থান এবং উনি যে কথা বলছেন মানুষের সাথে, হ্যাঁ, একজন ম্যাস মার্ডারার কথা বলছেন বিভিন্ন দেশে, তার সাঙ্গপাঙ্গ, যে উনি যে চোরতন্ত্র চালু করেছিলেন, সেই চোরের অনুষঙ্গদের সাথে কথা বলছেন, সেটা তো অবশ্যই আমরা ভাবে নিচ্ছি। একটা বিষয় একটু জানতে ইচ্ছা করে, যেহেতু আপনি সরকারে আছেন, সরকারের কাছে কি এমন কোনো তথ্য আছে কিনা শেখ হাসিনার বাইরে অন্য কে সরকারের যারা পালিয়ে গেছেন, কতজন ভারতে আছেন? না, এই বিষয়ে আমরা জানি না। আমরা যাদেরকে লোকেট করতে পারবো সেগুলোর ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যদি কেস থাকে, চার্জেস থাকে, আমরা অবশ্যই তাদের এক্সট্রাডিশন চাবো। ধন্যবাদ। আমি একটু বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে আসতে চাই যে ভারত বলছে যে বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা আসলে কোনো একটি দলের সঙ্গে নয়, বরং সব পলিটিক্যাল পার্টির সঙ্গে, মানুষের সম্পর্ক। আপনারা গত 15 বছরে কি এই ধরনের কোনো উপলব্ধি আপনাদের মধ্যে হয়েছে কিনা যে ভারত আপনাদের সঙ্গে সম্পর্ক রেখেছে বা কোনো সব পলিটিক্যাল পার্টির সঙ্গে সম্পর্ক রেখে তারা তাদের পররাষ্ট্রনীতি চালাচ্ছিল? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সাথে সরকারের মুখপাত্রই বলা যায় ওনাকে, শফিকুল আলম সাহেব, সাংবাদিক।
দর্শক শ্রোতা এই গভীর রাত্রে যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভারতকে নিয়ে তো ভারত আমাদের শফিকুল আলম সাহেব বলেছেন যে আমাদের চারিদিক দিয়ে তারা মানে তিনটা দিক মানে চারিদিক দিয়েই বেষ্টন করা, অল্প একটু জায়গা মাত্র খালি আছে। বাংলাদেশ ভারতের সাথে কিন্তু বৈরিতা চায় না, আগেও চায় নাই, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল তখনও চায় নাই, পরবর্তীতেও চায় নাই। তবে অতি বন্ধুত্ব খুব একটা যে ভালো হয় এটা ইতিহাস বলে না। ভারত আমাদের আমরা যারা স্বাধীনতা যুদ্ধের কথা বলি করেছি, ভারত আমাদেরকে একসময় স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে, এটা সত্যি কথা। তার অর্থ এই নয় যে আমরা স্বাধীন হয়েছি বলে আমাদের উপরে আরেকটি দেশ প্রভুত্ব বিস্তার করবেন। আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই 15 বছর বা 17 বছর যেটাই বলেন না কেন, এই 15 বছর বলেন বা 17 বছর বলেন, শেখ হাসিনার যে ফ্যাসিজমের যে মূল শক্তি, প্রত্যেকটা জিনিসের একটা মূল শক্তি লাগে আর কি। একটি সরকার চালাতে হলেও কিন্তু তার একটা শক্তি লাগে, সেই শক্তিটা হয়েছে কি জনগণ। আর জনগণের শক্তির উপরে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার শক্তি হচ্ছে অস্ত্র এবং আপনার শক্তি হচ্ছে আরেকটি দেশ, একটা বৃহৎ দেশ আপনাকে সমর্থন করে আর কি। তো শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা উদার গণতান্ত্রিক দলের নেতা কর্মীদের উপরে, আমার ভাই তো বলছে 50,000, আমি তো 50 লক্ষ, আমি তো আইনজীবী, আমি বলবো যে 60 থেকে 70 লক্ষ আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এবং আপনি দেখবেন যে কোনো মামলারই কোনো সারবর্তা নাই। এই মামলা অনেকে মারা গেছে, তারপরেও তার বিরুদ্ধে মামলা হয়েছে, তারাই মেরেছে, আবার তারা সেই মেরে আবার সেই লোককেই আবার আসামি করেছে। এরকম অনেক ঘটনা আছে। আমি আইনজীবী হিসাবে আমি কত যে মামলা করেছি এর হিসাব আমি আপনাকে দিতে পারবো না। আমার প্রশ্ন একটু প্রিসাইজ, যে আপনারা গত কয়েক বছরে, বিশেষ করে আমরা 2024-এর জানুয়ারি নির্বাচনের আগেও দেখেছি যে আপনারা বিভিন্ন দূতাবাসে যাচ্ছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য। কখনো কি ভারতের দূতাবাসে আপনাদেরকে যেতে দেখা যায়নি? আপনাদের কি এটা মনে হয় কিনা যে ভারতের পররাষ্ট্র সচিব যে দাবিটি করছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব রাজনৈতিক দলের, সেটা কি আপনার সত্য মনে হয় কিনা? কিংবা আপনারা ভারতের রাষ্ট্রদূত বা দূতাবাস কিংবা ভারত সরকারের সঙ্গে কোনো ধরনের ডিলিংসে বা কোনো ধরনের আলাপচারিতার সুযোগ পেয়েছেন কিনা গত 15 বছরে? শুনুন, এখানে রাগ ঢাগের কোনো বিষয় নাই আর কি। ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা, পাশে তো মায়ানমার ছিল, আরও দেশ ছিল মায়ানমারের, এখানে লোকজনের জায়গা দিয়েছে। চীন ছিল, অনেক জায়গায় তার যাওয়ার জায়গা ছিল, কোথাও তো তিনি যায় নাই। কোথায় গেছেন? ভারতে গিয়েছেন। তাহলে ভারতের সাথে যদি তার এই দহরম মহরমেই না থাকবে, তাহলে পরে তিনি ভারতে আশ্রয় নেবেন কেন? এখন আমরা যে বিভিন্ন দেশে গিয়েছি, আমরা কি জন্য গিয়েছি? বাংলাদেশের মানুষ গত 17 বছর পর্যন্ত যেভাবে নিষ্পেষিত হয়েছে, যেভাবে এই সরকারের কাছ থেকে অত্যাচারিত হয়েছে, আজকে তো আপনার ওই যে র্যাবরা বলছে যে হ্যাঁ স্বীকার করেছেন, কিন্তু তারা যখন আওয়ামী লীগ যখন সরকার ক্ষমতায় ছিল
তখন তারা কি কখনো স্বীকার করেছে যে তারা এই গুম খুনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা আছে? তারা বলতেন যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমাদের দ্বারা হয় নাই। কিন্তু কত হাজার হাজার মা বোনের কোল যে এরা খালি করেছে সেটা আপনি হিসাব করেও পাবেন না। তো আমার ভাই তো বলেছেন যে এই কয়দিনে 15,000। আমার তো মনে হচ্ছে যে কয়েক লক্ষ লোক গত 17 বছরে গুম হয়েছে, খুন হয়েছে। মামলাতেও পরের কথা, গুম হয়েছে, খুন হয়েছে, হিসাব নাই। তারপরে ওই যে আর একটা ঘর কি বলে, আয়না ঘর না কি একটা বানিয়েছে আর কি, এটা আপনি কখনো শুনেছেন? আমার ভাই কখনো শুনেছেন কিনা আমি জানি না, যে আমার জীবনেও আমি শুনি নাই যে আয়না ঘর বলে কোনো জিনিস আছে। আমরা জানতাম যে ওই হারুন মানুষকে নিয়ে আটকে রাখা, তারপরে তাদের কাছ থেকে অনেক রকম টর্চার করে বিভিন্ন রকম কথাবার্তা বলাতেন, কিন্তু এইরকম আয়না ঘরটরের কথা তো শুনি নাই। সেই জন্য আজকে আপনি যে প্রশ্নটা উঠিয়েছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের বর্তমান সরকারও কিন্তু বলে নাই যে তাদের সাথে আমরা খারাপ সম্পর্ক চাই, কিন্তু তাদের কার্যকলাপটা হচ্ছে, কার্যকলাপে সবকিছু প্রমাণ দিচ্ছে যে কি হচ্ছে, তারা কি করছে। বন পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা যিনি আছেন রেজওয়ানা হাসান, তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক একটু ভালোর দিকে এগোচ্ছে, ভালো হওয়ার দিকে এগোচ্ছে। আসলে সরকার কি অনুমান করছে যে কিভাবে সেই সম্পর্কটি ঠিকঠাক হচ্ছে, মানে কতটুকু ঠিকঠাক হবে? সমতা, ন্যায্যতা, যে ভিত্তির কথা বলা হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আপামর জনসাধারণের মধ্যে একটা কনসেনসাস তৈরি হয়েছে, সেদিকে কিভাবে এগোচ্ছে? না, আমরা তো চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো হোক, হ্যাঁ, এবং এইটা একটা রেসপেক্টের, আমি আপনাকে রেসপেক্ট করছি, আপনি আমাকে রেসপেক্ট করছেন, তখন হলো সম্পর্কটা জমে, মানে সম্পর্কটা টেকসই হয়। আদারওয়াইজ যেটা হয় যদি একপক্ষীয় হয়ে যায়, যেটা আগের গভর্নমেন্টের সময় ছিল, আমরা দেখেছি, হ্যাঁ, তো সেইটা তো ওইগুলো তো টিকে না, লং টার্মে এটা ডিউরেবল হয় না। তা আমরা সম্পর্ক এটা আপনি মেক্সিকোর সাথে আপনি ইউএসএর সম্পর্কটা দেখেন না, মেক্সিকোর সাথে ইউএসএর যে কোনো গভর্নমেন্ট আসলেই, ওই যে গভর্নমেন্টই মেক্সিকোতে আসুক না কেন, তার সাথে তো ইউএসএর তো বৈরিতার সম্পর্ক হয় না, বা ইউএসএরও তো ওই রকম ওদের পলিটিক্যাল প্রসেসও ইন্টারভেন করতে হয় না। ওইখানে কিন্তু অনেক কমিউনিস্ট গভর্নমেন্টও আসে। ইউএস কিন্তু কমিউনিজমটারে অত একদমই পছন্দ, ইউএসের সোসাইটি কমিউনিজমকে নিতে পারে না, কিন্তু ওইখানে কমিউনিস্ট গভর্নমেন্ট আসছে, লেফটিস্ট গভর্নমেন্ট আসছে, অনেক ধরনের গভর্নমেন্ট আসে, তো ওরা তো ওদের সবার সাথে কাজ করে, অর্থাৎ ডেমোক্রেটিক প্রসেসটাকে সে ওন করে, যে ওই পাশে যেটা হচ্ছে যে আসুক, ওদের যে পিপলের যে ডিজায়ারটা, মেক্সিকান পিপলের যে ডিজায়ারটা, সেটা ইউএস এটা কি করে, ওইটাকে অনার করে, এইটাই মানে তাকে রেসপেক্টের চোখে দেখছে। তা আমরা তো সেই সম্পর্কটা চাই যে আপনি আমাকে রেসপেক্ট করবেন, আমি আপনাকে রেসপেক্ট করব, আপনার ইকোনমি বুমিং হচ্ছে, আমিও চাই যাতে আপনার ইকোনমির সাথে আমার সম্পর্কটা আরও ভালো হোক, আমি যাতে আমরা সবাই মিলে একটা ভালো প্রসপেরাস ফিউচারের দিকে এগিয়ে যাই। আপনি দেখেন না, নেপাল, ভুটান একদম বড় রকমের আপনার রিনিউয়েবল এনার্জির একটা ঘাঁটি নিয়ে বসে আছে। তার নেপাল আমাদেরকে জানিয়েছে যে সে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ সে প্রডিউস করতে পারে। সেই বিদ্যুৎ যদি আমি আনতে পারি ইন্ডিয়ার মধ্যে দিয়ে, ইন্ডিয়াও আমিও কিছু নেই, নিলে হয় কি আমার আর কয়লা পুড়িয়ে এনভায়রনমেন্টে ক্ষতি করে তাহলে আমার বিদ্যুৎটা আনা লাগে না। তাই আমি একটা রিনিউয়েবল এনার্জির একটা সোর্স পাই, আমার নদীগুলো বাঁচে। এই যে আমি র্যামপালের থেকে কয়লা পুড়িয়ে দিচ্ছি, নদীগুলো তো অবস্থা খারাপ হচ্ছে, ইচ্ছা করলেও আমি পারছি না, বা পায়রাতে করছি বা বাঁশখালীতে। তো সেই জন্য এই পুরো জিনিসটা করতে হলে যেটা হবে যে ইন্ডিয়াকে আমার আস্থায় নিতে হবে, বা ইন্ডিয়া আমার আস্থায় আসবে। এটা আমরা চাই নেপাল, ভুটান, আমরা স্যার এটা প্রফেসর ইউনূস এটা বলেছেন যে নেপাল, ভুটান, বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে আমরা একটা সাউথ এশিয়ান গ্রিড করতে পারি। এটা অন্যান্য দেশে আছে না, পুরো ইউরোপ জুড়ে আছে না, এবং এই জায়গাটায় আমরা আস্থার জায়গা তৈরি করলে তো সবাই বেনিফিট, আমরা হই, ওরা হয়, সবাই মিলে। তো আমরা এই জন্য ভালো সম্পর্ক চাই, কিন্তু এগেন এই পুরো জিনিসটা হবে মর্যাদার মধ্যে। আপনি আমাকে মর্যাদা দিবেন, আমি আপনাকে রেসপেক্ট করব ইয়েতে। এবং এই যে হাসিনার কথা বন্ধ করতে হবে, আমরা বলেছি, কারণ উনি তো কথা বলে যেই ধরনের কথা বলছেন, উনি যেই ধরনের একুজেশন করছেন, নিজে তো ম্যাস মার্ডার, খুনি একজন মহিলা,
হ্যাঁ, মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত মানুষজনকে খুন করে গেছেন। তো তাকে আপনি আশ্রয় দিচ্ছেন। আবার অনেকের ওদের মধ্যে কেউ কেউ এটাও বলতে চাচ্ছে, মানে ইন্ডিয়ান সোসাইটির কেউ কেউ বলতে চাচ্ছে যে ইন্ডিয়া তো এর আগে দালাই লামাকেও আশ্রয় দিয়েছে। সেই 1959-এ দালাই লামা চীন থেকে তিব্বত থেকে পালিয়েছে। হ্যাঁ, কিন্তু উনি তো স্পিরিচুয়াল লিডার, আর দালাই লামা কি তিব্বতে কি ম্যাস মার্ডার করে ফিরেছেন কিনা, ঠিক না? একটা বিষয় ভাই শফিক ভাই, সেটি হচ্ছে যে ছাত্রদের পক্ষ থেকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতের সঙ্গে গত 16 বছরে যে গোপন চুক্তিগুলো হয়েছে, কিছু চুক্তি তো আমরা দেখি যে সমঝোতা স্মারক চুক্তি হয় প্রত্যেকবারই বায়োলেটারাল ভিজিটে, সেই চুক্তিগুলো উন্মোচন করার কথা বলা হচ্ছে, কিন্তু এই মাসখানেক হয়ে গেলেও সেগুলো উন্মোচন করা হচ্ছে না। কারণ কি আসলে? না, এই পুরো চুক্তিগুলো বেশিরভাগই আমার মনে হয় বলা হয়েছে এগুলো নিয়ে, বাট এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, সেগুলো নিয়ে আপনারা জানবেন। আমরা আমাদের মধ্যে আমরা খুবই ট্রান্সপারেন্ট একটা চুক্তি কি বাতিল করার সুযোগ আছে? এটা এই চুক্তি বাতিল করবে কি করবে না, এগুলো তো অনেক ক্ষেত্রে একটা রিভিউ কমিটি এরা করে, ঠিক না? এগুলো জিনিস তো আপনি রিভিউ করতে হয়। একটা দেশের সাথে একটা চুক্তি হয়ে গেলে ওইটা আবার বড় রকমের একটা রিভিউ লাগে, যে না আপনি কি বাতিল করে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে হয়, করে তারপরে এই ডিসিশনগুলো আসতে হয়। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকবার একটু অ্যাডভোকেট জয়নাল আবেদিনের কাছে যেতে চাই যে 2001 সালে শেখ হাসিনা একবার দাবি করেছিলেন যে ভারতের কাছে গ্যাস বিক্রি করতে দেননি বলে তাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। এই দাবিটি যদি ধরেও নেই মিথ্যা, তারপরেও কিন্তু এটি বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতিতে প্রচ্ছন্ন কিংবা পরোক্ষ কিংবা প্রত্যক্ষ একটা ইনফ্লুয়েন্স ভারতের সরকারের ছিল সব সময়। ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে কিংবা অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারাও কি আসলে নিজেদের যে ক্ষমতা সেটাকে এক্সটেন্ড করার জন্য আবারও ভারতের দিকে হেলে পড়ার সুযোগ আছে কিনা? শুনেন, জনগণ ক্ষমতায় আনে। ক্ষমতা যে ভারতে গ্যাস দেয়নি বলে যে ক্ষমতায় হারিয়েছে বা ক্ষমতায় যেতে পারেন নাই, এটা শেখ হাসিনার বানোয়াট কথা। তখন জনগণ বিএনপিকে পছন্দ করতেন এবং বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন। কাজেই তিনি যে কথা বলছেন যে গ্যাস দেন নাই বলে তিনি ক্ষমতা হারিয়েছেন, এটা সত্যি কথা নয়। তো আমাদের প্রেস সচিব সাহেব যে কথাটি বললেন যে সম্পর্ক আমাদের ভারতের সাথে থাকবে, এটা আমিও বলি, সম্পর্ক কিন্তু একতরফা হয় না। উভয়ের সম্মতিতে বন্ধুত্বের সম্পর্ক থাকে। এখন আওয়ামী লীগের উপরে তাদের আশা ভরসা বেশি ছিল, এটা সত্যি কথা। যদি না হতো, তাহলে পরে তিনি যতবারই ভারতে গিয়েছেন, এসে সংবাদ সম্মেলন করে কিন্তু উনি বলতেন যে আমরা এইটা দিয়ে এসেছি, আমরা ওই কি বলে আখাউড়া দিয়ে শিপ চলার ব্যবস্থা করে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে এসেছি। কিন্তু এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে, এবং টিকে থাকতে হলে তিনি মনে করেছেন যে আমার বড় শক্তি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। আর আমরাও মনে করেছি, সবসময় আমরা এখনো মনে করি যে ভারত যে ইন্ডালজেন্টগুলো দিচ্ছে, এই যে শেখ হাসিনা ভারতে বসে যে সমস্ত কথাবার্তা বলছে, ভারতীয় পত্রপত্রিকায় যে সমস্ত লেখালেখি হচ্ছে, কই এই লেখা তো দেখি না যে বাংলাদেশে লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে তিনি পালিয়ে গেছেন, এটা তো লিখতে দেখি না। তো এখন কথাটা হচ্ছে যে আজকে কোন দল আগামীতে ক্ষমতায় আসবে কি আসবে না, সেটা জনগণ নির্ধারিত করবে। তো সেখানে ভারতের সমর্থন নিয়ে যে আবার আমাদের ক্ষমতায় আসতে হবে, এটা কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তা করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে বর্তমান যে সরকার, এই সরকারকে জনগণই বসিয়েছেন,
এই সরকার কিন্তু কারো দয়ায় বসেন নাই, যে ভারত দয়া করেছে বা অন্য কেউ দয়া করেছে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দয়া করেছে বা অন্য কোনো রাজনৈতিক দল দয়া করেছে, তা না। কিন্তু জনসমর্থনের মাধ্যমেই এই সরকারটি ক্ষমতার মধ্যে আছে। তবে আমরা মনে করি যে যে কোনো সরকারি, এই ধরনের সরকার যখন আসে, তারা কিছু রিফর্ম বাংলাদেশে যে কোনো দেশেই আসে না কেন, সেখানে সেই দেশে একটা রিফর্ম করে তারপর জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কেন সব সরকার এসে দেখবেন এই ক্ষমতা, এই সরকারও যদি জনগণের সমর্থন না থাকে, জনগণ যদি তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে একদিনও থাকতে পারবে না। তো সেই জন্য সেটাই বলছে যে একটা রিফর্ম, একটা মিনিমাম রিফর্ম করে তারপর একটা নির্বাচনে মিনিমাম যাবেন। অবস্থার মধ্যে এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা একটা রিফর্মের মধ্যে যাবে, তারা সংবিধানের রিফর্ম করবে, তারা অর্থনীতিকে রিফর্ম করবে, তারা সিন্ডিকেটদেরকে ভেঙে দেবে, তারা সব তো আর সম্ভব নয়, যতটা সম্ভব তারা সেটা করবেন। তারপরে জনগণের যে দীর্ঘদিনের যে স্বপ্ন, সেটা তারা বাস্তবায়ন করবে। এই প্রসঙ্গে একটা রিলেভেন্ট এইটাই প্রশ্ন আছে হচ্ছে আমার কাছে, এটা মূল শফিক জিনিস। ভাইয়ের কাছে আসতে চাই শুরুতে। সেটি হলো যে তথ্য উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে অনেক রাজনৈতিক দল কাজ করছে। এই আশঙ্কা কেন করছে সরকার আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি মনে করি না যে উনি এটা বলেছেন, আমি জানি না কোন প্রেক্ষিতে উনি বলেছেন, বাট আমরা মনে করি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, তাদের সাথে আমরা চলমান একটা ডায়ালগ আমাদের চলছে, আমরা বারবার তাদের সাথে কথা বলছি, তারাও আমাদের সাথে কথা বলছেন। মাঝে মধ্যে এমনও হয় যে তারা কিছু কিছু কনসার্নের জায়গা তৈরি হলে ওনারা আমাদেরকে সাথে সাথে জানান, এমনি যে এসেই যে ডায়ালগ করতে হবে তা না, আমাদেরকে জানান, আমরা ওইটা অ্যাড্রেস করার চেষ্টা করি। এটা একটা, আমরা মনে করি যে তারা আমাদের একটা বড় রকমের পার্টনার, এবং তারা যেহেতু জনগণকে রিপ্রেজেন্ট করেন, তো তাদের কথাগুলো আমরা শুনি। এই কিন্তু আশঙ্কা কি কোনো আছে যে রাজনৈতিক দলগুলো সহায়তা করছে না কিংবা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে, যেটি তথ্য উপদেষ্টা বলেছেন? এই আশঙ্কাটা আসলে কেন হচ্ছে? আমি এই বিষয়ে কমেন্ট করতে চাচ্ছি না, সরি। আমি অ্যাডভোকেট জয়নুল আবেদীন আপনার কাছে জানতে চাই যে এই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব আজকে বলেছেন যে তথ্য উপদেষ্টা এমন বক্তব্য আসলে রাজনীতি বিরোধী। আপনার আসলে সামগ্রিক বিষয় নিয়ে কি বলার আছে, কোনো মূল্যায়ন আছে কিনা? আমি যেটা মনে করি, আসলে তো কোনো রাজনৈতিক দলেই যে এই সরকারের এই সংস্কারকে সমর্থন করে না, এরকম প্রকাশ এখন পর্যন্ত আমার কাছে অন্তত ধরা পড়ে না। মাঝে মাঝে যেমন ভারত ইস্যুটা আসার পর, ইসকন ইস্যু আসার পরে এক ধরনের আমরা গ্রেটার কনসেনসাস দেখেছি, ন্যাশনাল জাতীয় লেভেলে এক ধরনের ঐক্যমত দেখেছি। কিন্তু আপনার এই প্রশ্নটা করার আগে আমি যেটা বলতে চাই, যে ঘটনাগুলো এই ঘটে বা এই ঘটাচ্ছেন, সেগুলো কিন্তু এই যে আওয়ামী লীগের যে আপনি একটা প্রশ্ন করেছিলেন বা আমাদের প্রেস সচিবকে, যে কতজন লোক গেছে, কত লোক আছে, কিন্তু আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকারের অনেক পুংড়ি এখানে রেখে গেছে, এবং তারা এখনও কিন্তু মাঝে মাঝে লাভ দিয়ে ওঠে। যদি না হতো, তাহলে চিটাগাংয়ে এত বড় একটা ঘটনা যেটা ঘটলো, একজন আইনজীবীকে জবাই করে হত্যা করলো, সেটা কিভাবে করলো? সেটা কি এই যে বৈষম্যবিরোধী ছাত্র বলেন বা আমাদের অন্য কোনো রাজনৈতিক দল বলেন, তারা কি করেছেন? তারা করেন নাই। সুতরাং ওই একটা শক্তি কিন্তু এখানে রেখে গেছে, এবং তারাই এখন এই সমস্ত ষড়যন্ত্র করছে, এবং সেই ষড়যন্ত্রের করার ফলেই বিভিন্ন রকম সন্দেহ মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে। কিন্তু আমি আসলে এই সমস্ত ঘটনা যে ঘটাচ্ছে, এইটার কোনো সুদূর প্রসারী কোনো আমি ফল দেখি না যে তারা ইত্যাদি করে বাস্তবায়ন করতে পারবে। তার কারণ তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডই তো মানুষের কাছে ঘৃণিত। আমরা যারা গ্রামের মানুষের সাথে যাদের সম্পর্ক দেখেন, তারা কিন্তু এই চাল ডাল দাম এত বেড়ে গেছে, তারপরেও তারা কিন্তু শেখ হাসিনাকে এবং তার সরকারকে এমনভাবে ঘৃণা করছে
যে সেটা যে খুনি, সুতরাং খুনিরে কোনো সময় সমর্থন করা যায় না, সেটা তারা বলছে। এখন এই আমাদের তথ্য উপদেষ্টা সাহেব কেন ইনি তার এই বক্তব্যটা দিলেন, এটা উনি নিজেই ভালো বলতে পারবেন। এই সম্বন্ধে আমি অন্তত কোনো রাজনীতির একটি বৃহৎ রাজনৈতিক দলের সদস্য বা কর্মী হিসাবে আমি এই সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু একটা তবে আমি বিষয়- মনে করি একটা বিষয়- বর্তমান অধ্যাপক ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থা কিন্তু এখনো হারায় নাই। আচ্ছা, এখনো একটা বিষয় আছে। তাহলে আপনি বলছিলেন যে একটা মিনিমাম সংস্কার করার পরে নির্বাচন সংস্কার, এরকম একটি সরকারের কাছ থেকে একটা ন্যূনতম সংস্কার মানুষও আসলে প্রত্যাশা করে। তো এই সংস্কারটা হওয়ার আগেই কিংবা এই সংস্কারের প্রক্রিয়ায় যাওয়ার আগে বিএনপি এত জোরালোভাবে নির্বাচনের কথা কেন বলে আসছিল? না, নির্বাচনের কথা শুধু বিএনপি বলে নাই, সকল দলই বলছেন, এবং প্রধান উপদেষ্টাও নিজেও কিন্তু বলেছেন। তিনি কিন্তু বলেন নাই যে দেশে নির্বাচন দেবেন না, তিনি চিরজীবন ক্ষমতায় থাকবেন। যেমন ফ্যাসিস্ট সরকার এবং খুনি সরকার বলতো যে আমরা 41 সন পর্যন্ত ক্ষমতায় থাকব। এই কথা কি অধ্যাপক ইউনূস সাহেব বলেছেন? আপনার কি মনে হয় যে সরকার ডিলে করেছে কোনো কাজে? আমি তো মনে করি যে সংস্কারের কাজে আর কি। তাদেরকে আমাদের দলও বলেছেন, সকল দলই বলে যে একটা যৌক্তিক সময় তাদেরকে দিতে হবে আমাদের। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। শফিক, আপনার কাছে যেমনটি বিজ্ঞ আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান বলছিলেন যে চাল ডালের দাম বেড়ে যাচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দামই আসলে বেড়ে যাচ্ছে, শীতকালে সবজির দামও বাড়তি। এই বিষয়ে আসলে আপনারা কী করছেন? কারণ জনগণের তো আসলে সংস্কার কিংবা ম্যান্ডেট এত ভারী ভারী কথা তো জনগণ বুঝে না, আসলে চাল ডালের দামই আসলে বেশি গুরুত্বপূর্ণ। না, এটা এই জায়গায় আবার আমার যেটা মনে হয় যে আপনি যখন এটাগুলো বলবেন, আপনি নিজে তো হোমওয়ার্ক করে আসা উচিত, ঠিক না? আমরা দেখছিলাম যে গত মাসে দাম বেশি ছিল, সেই অনুযায়ী আপনি যদি গত মাসের সাথে কম্পেয়ার করেন, আজকে দাম অনেক কম। সয়াবিনের তেলের দাম 8 টাকা আমরা বেড়েছে। তেলের দাম শুধুমাত্র বেড়েছে, আপনি অন্যান্য যেগুলো আপনি আলু বলেন বা চাল বলেন, ডাল বলেন বা অন্যান্য যে প্রয়োজনীয়, বেশিরভাগই কমতির দিকে। সেই জন্য আপনি, এবং মরিচের দাম আমি কালকে জিজ্ঞেস করছিলাম ইয়েতে, সে বললো যে 60 টাকা, এবং অনেক ফার্মার বলছে যে 60 টাকা মরিচ হলে সে তো তার তো লাভ কিছুই হবে না, মানে এটা সাস্টেনেবল কোনো দাম না। মানে যে মরিচ হয়তো বা গত বছর আপনার হাসিনার আমলে 1200 টাকাও উঠেছিল, মরিচের তো আমার একটা মিনিমাম দাম থাকতে হবে। তো সেই জায়গায় আমরা যেটা করছি যে আমরা দামের ব্যাপারে আমরা খুব সিরিয়াস কিছু পদক্ষেপ নিয়েছি, যেগুলো আমরা আমদানি করছি সেই পণ্যগুলোর উপরে তো একটা ভালো ট্যারিফ ছিল, আমরা ট্যারিফটা একদম অনেক কিছু ক্ষেত্রে জিরোতে নিয়ে আসছি যাতে দামটা সহনীয় থাকে। আরেকটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আমরা টিসিবি থেকে মাধ্যমে আমরা এক্সপান্ডেড ওয়েতে সাপ্লাইগুলো বাড়িয়ে দিয়েছি যাতে স্বল্প আয়ের লোকজন যাতে নিতে পারেন। হ্যাঁ, আর অন্যান্য দিক থেকে আপনি ধরেন এই যে ডিমের ক্ষেত্রে আমরা 29 কোটি ডিম আমরা ইম্পোর্ট করার একটা আমরা অনুমতি দিয়েছি, এখন ওরা যতটুকু আমদানি করে। সবচেয়ে বড় কথা সাপ্লাই কনস্ট্যান্ট, অনেকে সিন্ডিকেটের কথা বলেন, আমরা দেখছি যে সিন্ডিকেট কোথায় কোথায় অপারেট করে, কীরকম সিন্ডিকেট অনেকভাবে অপারেট করে। এক হলো সাপ্লাই চেনের সাপ্লাই যদি কনস্ট্যান্ট থাকে তখন ওরা এটারে এক্সপ্লয়েট করতে চায়। আর একটা হচ্ছে যে সিন্ডিকেট আপনি জানেন আর না জানেন, কিছু পণ্যের ক্ষেত্রে হয়েছে কি 2-3টা কোম্পানির হাতে পুরো পণ্যটা চলে গেছে, পরে ও যদি চেষ্টা করে মার্কেটে ম্যানিপুলেট করার তারা পারবে। এমন একজন সোয়াবিনের ক্ষেত্রে দেখেন এফেক্টিভলি এটা 3টা কোম্পানি এটা এই পুরো মার্কেটটা ইয়ে করে, তাদের তাদের ওই ক্যাপাসিটিটা আছে। এখন আপনি যদি ইকোনমিতে তার সক্ষমতা বাড়িয়ে সে যদি বড় হয়, আপনি তো এটা কিছু করতে পারেন না। আমেরিকায় যেটা আছে যে ওরা কোনো কোম্পানিরই কোনো মার্কেট শেয়ার 25%-এর উপরে উঠলেই ওদের শেরমান একটা এন্টি ট্রাস্ট ল আছে, শেরমান এন্টি ট্রাস্ট আছে, তার মাধ্যমে কোম্পানিগুলোর পারলে ওরা ভেঙে দেয়। আমরা তো সেটা পারি না, বাট আমরা সবগুলো যেটা করছি যে গ্লোবাল মার্কেটের যে দাম সোয়াবিনের বা সেগুলো মনিটর করে আমরা দেখি যে এরা কতটুক দাম নিচ্ছে, সেটা কি আসলে বেশি নিচ্ছে কিনা। আর একটা জিনিস আমরা করছি সেটা হচ্ছে যে আমরা কম্পিটিশন কমিশন এগুলো নিয়ে কাজ করে, তো
কনস্টিটিউশন কমিশনকে আমরা দ্রুত রিকনস্টিটিউট চিফ সেক্রেটারি একটা বিষয় জানতে চাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক মানে অনেক একটা নিম্ন স্তরে চলে গেছিল কিছুদিন ধরে রাজনৈতিক পরিসরে জনপরিসরে, সেইখানে আসলে বাণিজ্যিক কি কোনো ধরনের আমাদের সম্পর্ক তৈরি সমস্যা তৈরি না, হয়েছিল? আমরা আরো দেখছি যে আরো একটু বাড়ছে বাণিজ্য এবং সামনে আরো বাড়বে। আমরা আশা করছি ভারতের সাথে আমাদের বাণিজ্য আরো বাড়বে। এটা আসলে কি আমাদের যেমন ধরেন অনেকে বাইরে এক্সপোর্ট করেন সুতা, খুব ভাইটাল একটা জিনিস। আপনি এখানে সুতাটা এনে এখানে আপনি ওইটাকে টি শার্ট বা অন্যান্য কিছু বানিয়ে আপনি বাইরে পাঠান। আমার দেখা যাচ্ছে যে আমার ইন্ডিয়ার থেকে সুতা আনাটা আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ শফিক ভাই। দুইজন বিজ্ঞ আলোচককে ধন্যবাদ, শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিন ভাইস চেয়ারম্যান বিএনপি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।